করার দরকার নাই পাখি। আরে ধুর, মারিস না। না করতেছি তোরে, মারিস না। এখন দেখি দেখি দেখি। ইস, আমি ভীষণ দুঃখিত। আমি না মানে পাখিকে নিশানা করে মেরেছিলাম, কিন্তু আপনার মাথায় এসে পড়লো। আচ্ছা চলুন তো আপনাকে ডাক্তার কাকুর কাছে নিয়ে যাই। না না, তার প্রয়োজন নেই, আমি ঠিক আছি। কি বলেন? আপনার তো মাথা থেকে রক্ত ঝরছে, চলুন না। রক্ত বের হওয়ার প্রয়োজন ছিল, তাই একটু মাথাটা কেটে গেছে, একটু পর আবার ঠিক হয়ে যাবে। আমি বরং আসি। তোকে আগেই বলেছিলাম পাখি শিকার করার দরকার নেই। আচ্ছা আমি কি ইচ্ছা করে করেছি নাকি? আরে বাবা, আমি বলিনি তুই ইচ্ছা করে করেছিস, কিন্তু এখন যদি তোর বাবার কাছে বিচার দেয় তখন কি হবে ভাবছিস? জানি না, যাওয়ার হবে। চল। আচ্ছা বাবা, যে তোমার মাথা ফাটিয়েছে তুমি তাকে চিনতে পেরেছো? না না, আমি তাকে চিনবো কেমন করে? আর উনি ইচ্ছে করে এমনটা করেননি। তুমি হয়তো জানো না তোমার বাবা আমার কেমন বন্ধু ছিল। আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন একসাথে কত রাত কাটিয়েছি হিসাব নেই। তুমি এখন কি করছো বাবা? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলাতে অনার্স মাস্টার শেষ করে একটা আবৃত্তি সংগঠন করেছি, আর মাঝে মাঝে কবিতা লিখি। তার মানে তুমি কবি? বাহ বাহ, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। তুমি জানো না তোমার বাবা আমাদেরকে কত কবিতা শোনাতো। চাচা, আপনি কিন্তু বেশ মজার মানুষ, আপনার সাথে গল্প করতে আমার ভালোই লাগছে। তবে তোমার বাবার জন্য আমার খুব কষ্ট হয়। একটা বই প্রকাশ করার জন্য কত প্রকাশকের দরজায় দরজায় ঘুরেছে, কিন্তু কেউ সাড়া দেয়নি। তাই তোমার বাবার একটা কবিতার বইও প্রকাশ পায়নি। আচ্ছা তোমার কি খবর? তুমিও কি তোমার বাবার মতো কবিতার বই প্রকাশ করতে চাও? আমার ইতিমধ্যে অনেকগুলো বই প্রকাশ পেয়েছে, তার মধ্যে গত মাসে অচিন বসন্ত নামে যে বইটা প্রকাশ পেয়েছে সেটা সারা দেশে বেশ ভালো সাড়া ফেলেছে। বাহ, বেশ ভালো। নীলা, এদিকে আয়। আমার একমাত্র মেয়ে নীলা। আপনি? তুমি ওকে আগে থেকে চেনো নাকি? জি মানে বাবা, আমি এমনটা ইচ্ছে করে করিনি। তার মানে তোর আঘাতেই ওর এই অবস্থা? না না চাচা যান, উনি ইচ্ছে করে এমনটা করেননি, আসলে সময়টাই খারাপ ছিল। ও আমার প্রিয় বন্ধু আয়ান আহমেদের একমাত্র ছেলে পদ্ম, কবি পদ্ম আলম। আমি আপনার প্রজাপতির মন পড়েছি। তার মানে বুঝলাম তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছো। আচ্ছা তুমি এখন বিশ্রাম নাও, আমি আসি, পরে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে? ঠিক আছে, যাও বিশ্রাম নাও। বুঝলে পদ্ম, আমি অনেক রাগী, এমনিতেই রেগে যাই। হঠাৎ রেগে গেলে নিজেকে সামলাতে পারি না, কাকে কি বলে বসি
ঠিক থাকে না মাথা। তোমার সঙ্গে এমন হলে কি করবে? জি, বসে বসে কাঁদবো। কাঁদবে? তাও আর বসে বসে? কেন, দাঁড়িয়ে কাঁদলে কি হয়? আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবো। তারপরে তুমি কাঁদবে, না কাঁদলে হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে হাসবো। না, তুমি হাসবেও না, কাঁদবেও না। তাহলে আমি কি করব? তুমি কবিতা পড়বে। কবিতা শুনলে? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আজিজ মিয়া? ভালো আছি কাকা, আপনি ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। আপনার সাথে এই লোকটাকে আগে তো দেখি না কাকা। ওর নাম পদ্ম, কবি পদ্ম আলম, আমার বন্ধুর একমাত্র সন্তান। ও, খুব সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা কবিতা শোনাও। কবিতা? হ্যাঁ। তোমাকে দেখার আগে আমি দেখেছি নীল আকাশ, আমার কবিতায় ভেসে বেড়াতো পরদেশি মেঘ। যেদিন তোমার দু চোখে পড়েছে আমার চোখ, সেদিন থেকে তুমি নীলাম্বরীর ছোঁয়া আমাকে ঘিরেছ অনেক। বাহ, সুন্দর। পাখি, কাওয়া। কে কে ওখানে? আপনি আসুন আসুন। ওটা তো আমার বই। না, এটা আমার বই। আমি নগদ 250 টাকা দিয়ে কিনেছি এটা। ও, ভুল হয়েছে, আমার লেখা বই। আপনি একাই শুধু লিখতে পারেন? আমিও লিখতে পারি। তাই নাকি? আপনি কবিতা লিখতে পারেন? তাহলে তো ভালোই। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন? কেন? আপনাকে কেন বলবো? না, এমনি জানতে ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম। বলতে না চাইলে জোর করব না। বলবো। বাবা আপনার জন্য আমাকে বকা দিয়েছে। ও, তাই নাকি? আমি দুঃখিত, আমি আসলে বলতে চাইনি। আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করব, তবে একটা শর্তে। কি শর্ত? আপনি আমাকে তুমি করে বলবেন আর আমাকে কবিতা লিখতে শেখাবেন। তুমি তুমি না মাত্রই বললে তুমি কবিতা লিখতে পারো। পারি, এলোমেলো, কিন্তু আপনার মতো এত জীবন্ত লিখতে পারি না। আপনি কবিতা এমন করে লেখেন যেন আমি আপনার কবিতা পড়ে নিজেই কবিতার মধ্যে ডুবে যাই। আপনি এত সুন্দর কবিতা কি করে লেখেন? তুমিও ভালো লিখতে পারবে, তার জন্য মনের চোখ খোলা রাখতে হবে, প্রেমে পড়তে হবে। প্রেমে পড়লে তো কাঁদতে হয়। মানুষ অনেক কাছের হয়েও দূরে হারায়। প্রেম সব কিছু কেড়ে নেয়। ভাবনায় শুধু প্রেমের দোলাচল, নদীর ঢেউ মনের চরে দাগ রেখে যায়। আরে আমি কি বলেছি নাকি যে মানুষের প্রেমে পড়তে হবে? কবিতার প্রেমে পড়তে হবে, প্রকৃতির প্রেমে পড়তে হবে। আর ভালো মনে আমি প্রেম করতে জানি না। আমার একটু দিবা?
এই নাও তোমরা খেলো, নাও। আচ্ছা, তোমার নামটা জানো কি? আচ্ছা, সব কি আপনি এভাবেই ভুলে যান? কতবার বলবো আমি আপনাকে আমার নাম নীলা। হ্যাঁ, আসলে আমার একটু নাম ভুলে যাওয়ার অভ্যাস আছে। আচ্ছা, তুমি কি তোমাদের পূর্বপুরুষদের সম্পর্কে কিছু জানো? জানি। বলবে আমাকে? বলবো, চলেন। কি ব্যাপার, বললেন না? কোনটা জানো? আপনি বিয়ে করেছেন কিনা? না, কিন্তু কেন? এমনি জানতে ইচ্ছে হলো তাই। আচ্ছা, আমি এখন উঠি। এই শোনো, তুমি নীল শাড়ি পরলে তোমাকে দারুণ মানাবে। আমি এখন বাড়ির দিকে যাই। তুষারের কথায় অবন্তী এবার হেসে দিল। তুষার এবার খুশি। অবন্তীর চোখে পানি একদম মারায় না। কিছু কিছু মানুষের চেহারা হাসি ছাপ মেরে থাকে, অবন্তীর চেহারাটা ঠিক তেমন, মায়া আর আনন্দ। কি ব্যাপার, আপনি এসে ফিরে যাচ্ছেন কেন? আসুন। আমি ভুল করে এদিকটায় চলে এসেছি, আমি বরং যাই। আরে আসুন না, বসুন। তুমি তো দেখছি আমার সবগুলো বই সংগ্রহ করে রেখেছো। আপনার প্রথম কাব্যগ্রন্থ চেষ্টা যখন পড়েছিলাম, আমি আপনার প্রচণ্ড ভক্ত হয়ে যাই, প্রেমে পড়ে যাই আপনার কবিতা পড়ে। আপনার সকল বই আমার সংগ্রহে আছে। জেনে খুব ভালো লাগলো। আমার খুব দেখতে ইচ্ছে হতো আসলে কবিরা কেমন হয়। তাদের কি আমার মতো অনুভূতি আছে, আবেগ আছে, নাকি কবিরা একদম বেখেয়ালি? আমাকে দেখলে তো কেমন মনে হচ্ছে আমাকে দেখে? জানি না, বুঝিও না। আচ্ছা, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? ভালোবেসেছি। কাকে? আমাকে। আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আপামনি, কাকা আপনারে ডাকে। বল, আসছি। আমি বরং এখন যাই। আপনি কিন্তু আমাকে এড়িয়ে গেলেন। আজ আসি।
কি করছেন? তুমি তুমি এখানে এত রাতে ঘুমাওনি? না, আমি ঘুমাবো না। আগে তোর ঘাড় মটকাবো, তারপর গিয়ে ঘুমাবো। এই, আপনি হাসছেন কেন? ভয় পাননি? না, বসো বসো। একটা কবিতা লিখছি, শুনবে? না, শুনবো না। আমি কবিতা আবৃত্তি করব। করো। তোমার চোখে আমার স্বপ্ন বুনি, মনে হয় তোমাকে কত কাল ধরে দেখেছি। তুমি আমার শীতল অনুভব, তুমি আমার ভালো লাগার কৃষ্ণচূড়ার রং, তুমি শিশির ভেজা ভোরে পাখির কলরব। বাহ, তুমি তো দারুণ আবৃত্তি করো, আর তোমার কণ্ঠটাও অসাধারণ। আচ্ছা, আপনি আমাকে নিয়ে একটা কবিতা লিখবেন? আমি নীলাম্বরী লিখবো। নীলাম্বরী? নীল শাড়িতে তোমাকে আজ দারুণ লাগছে। তোমাকে দেখার আগে আমি দেখেছি নীল আকাশ, আমার কবিতায় ভেসে বেড়াতো পরদেশি মেঘ। যেদিন তোমার দু চোখে পড়েছে আমার চোখ, সেদিন থেকে তুমি যেন নীলাম্বরীর ছোঁয়া আমাকে ঘিরেছ অনেক। হ্যালো কবি, আপনি এখানে? নীলা, তুমি আসো, বসো। কি লিখছেন? কবিতা। কই লেখেন? লেখেন।
প্রিয় কবি, আমি প্রতিনিয়ত আপনাকে আমার মাঝে আবিষ্কার করছি। প্রতি মুহূর্তে আপনার ছায়া আমার চারপাশে ঘুরপাক করছে। আমি হয়তো আপনার মতো কাব্যিক ভাষায় লিখতে পারি না, শুধু এতটুকুই বলবো, আমি এতদিন আপনার অপেক্ষায় নিশ্চয়ই ছিলাম। জানি না আমি আপনার যোগ্যতার পাশাপাশি পৌঁছাতে পারবো কিনা। আপনার জন্য মেঘের আড়ালে আমাদের বাসার ছাদে অপেক্ষায় থাকবো। ইতি, নীলা। তোমাকে আমার পছন্দ হয়েছে তুমি বুঝলে কি করে? বারে, আপনি যদি আমাকে ভালো না বাসতেন তাহলে কি আপনি এখানে আসতেন? আসতেন না। তুমি তাহলে এখন মানুষের মনের কথা বুঝতে শিখেছো। তোমার কি মনে হয় না আমরা ভুল করছি? না, আমি এতদিন ধরেই ঠিক আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম। এখন আমি পেয়ে গেছি। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তুমি হয়তো জানো না, কবিরা সংসার জীবনে অনেক বেখেয়ালি হয়ে থাকে। তুমি অন্য কোথাও বিয়ে করলে অর্থ, বিত্ত, সাজানো গোছানো সংসার পাবে, কিন্তু সেটা হয়তো আমার কাছে পাবে না। আমার কাছে বড় জোর বছরে 2টো কাপড় আর 4টা ডাল ভাত পাবে। তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে তোমাকে নীল শাড়ি উপহার দেব। আর যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে এর চেয়ে বেশি কিছু পেতেও পারো। আর একটা ফুটফুটে হয়েছে, থাক, আর বেশি দূর যেতে হবে না, সময় সবকিছু বলে দেবে। এবার ভেবে দেখো, কবিতা নাকি বাস্তবতা? আমি আপনার পাশাপাশি হাত ধরে চলতে চাই অনন্তকাল। অন্তত একজন ভালো মনের মানুষ পাবো, যার মধ্যে সৃষ্টিশীলতা বিরাজমান, প্রকৃতির অবস্থান যে অনুভব করতে পারে। এর চাইতে পৃথিবীতে আর কি পাওয়ার থাকতে পারে? আমি প্রতিনিয়ত তোমাকে দেখে অবাক হচ্ছি আর তোমার মায়ায় বাধা পড়ে যাচ্ছি। কিন্তু জীবনে অর্থটা খুবই জরুরি। হ্যাঁ, অর্থ জীবনে খুব জরুরি, কিন্তু আবার কখনো কখনো অর্থই অনর্থের মূল। আচ্ছা, আমরা পত্রিকা খুললে কত দেখতে পারি না, নেশার জন্য সন্তান বাবা মাকে খুন করে ফেলছে। আবার এটাও দেখতে পাই যে সেই বাবা মায়ের ব্যাংকে কোটি কোটি টাকা ঘুষের লেনদেন হচ্ছে। তাহলে কি অর্থ কি সুখ বয়ে আনতে পারে? না, সুখের জন্য একটা ভালো পরিশুদ্ধ মনের প্রয়োজন। আচ্ছা, আমার অনেক কাজ আছে, আমি যাই, আবার পরে কথা হবে। আরেকটা কথা, আগামীকালকে ভার্সিটি থেকে এসে আমি আমার সবচেয়ে প্রিয় একটা জায়গায় আপনাকে ঘুরতে নিয়ে যাব। শোনো, আমি একলা পথে একা হয়ে চলতে চেয়েছিলাম। একই মায়ার বন্ধনে তুমি জড়ালে আমায়। জানি না কোনটি ভুল আর কোনটি সঠিক, তবে হ্যাঁ, ভালো আমারও লেগেছে তোমায়। তোমার ওই মায়াবী চোখ দিশেহারা করে দেয় আমায়।
এই নীলা, কোথায় তোমরা? আরে ভাইজান, আপনি বিদেশ থেকে চলে আসছেন? মামা, মামা, মামা। আরে আদিত্য, কেমন আছেন মামা? কখন আসলি বাবা? এই মাত্র আসলাম মামা, ভালো আছেন? ভালো আছি। কয়টার ফ্ল্যাটে আসলি? আচ্ছা, তুই যে আসবি আমাদেরকে জানাবি না? ইচ্ছে করে জানাইনি মামা, সারপ্রাইজ দেবো বলে। দুষ্ট ছেলে। মামা, নীলা কিছু দেখছি না? ও ওর ঘরের বন্ধুদের সঙ্গে গল্প করছে। আচ্ছা আয় 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 নীলা, আয়। তুই আসবি এটা জানাবি না? আশ্চর্য। অনেকদিন পর তোর বাবা ফোন করেছিল। তোর বাবা তো আজকাল, তুই তো ভুলেই গেছিস। আচ্ছা, বিদেশে গেলে কি মানুষ সবাই আত্মীয় স্বজনকে ভুলে যেতে হয়? কি বলছেন মামা? এসো কবি, এসো, বসো। পরিচয় করে দিই, আমার বোনের ছেলে, আমার ভাগ্নে আদিত্য ব্যবসা করে। আর আদিত্য, মামা? এ হচ্ছে আমার একমাত্র বন্ধুর ছেলে পদ্ম, জনপ্রিয় কবি। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে। আদিত্য কানাডাতেই থাকে, আজকে সকালে এসছে। ওর পুরো পরিবারই কানাডাতে থাকে। ও আচ্ছা, দারুণ। ও, তোমাকে একটা কথা বলা হয়নি, আমি আর আদিত্যর মা ওদের ছোটবেলা থেকেই ঠিক করেছিলাম আদিত্যর সঙ্গে নীলার বিয়ে দেব। সেভাবেই সবকিছু ঠিক আছে। আদিত্যর বাবা আমাকে ফোন করে বললো যে 1 সপ্তাহের মধ্যে ওদের বিয়ে দিতে। আপনি কিন্তু আমাদের বিয়েতে অবশ্যই থাকবেন, থাকলে খুশি হব। আঙ্কেল, আমার একটা জরুরি ফোন আসবে, আমি এখন একটু আসি। ও আচ্ছা, সে কথাই বলতে চলছিলাম, সেটাই। এখন দেখ, তোরা তো আর মামার খোঁজ নিবি না, করার কিন্তু সময় নেই। মর্জিনা, আমাদের একটু চা দেওয়ার ব্যবস্থা করতো। মামা, আম্মু বলছে 2 মাসের মধ্যে আমাদের বিয়েটা কমপ্লিট করে নীলাকে নিয়ে যাবো। সেটাই আমি দেখছি। তোরা চলে গেলে কি হবে আমি জানি না, আমি আবার একা হয়ে যাব। এটাই তো আমার একা ছিল। যখনই মনে করবে আমাকে বলবেন, আমরা চলে আসবো মামা। সে কি আর হয়? ঠিক আছে, তারপরেও বলবো, চেষ্টা করবো। কে? বলো। এখানে বলবো না, ছাদে গিয়ে বসে বলবো। আমার শরীরটা একদমই ভালো নেই। ইচ্ছে হয় তোমার সাথে ছাদে গিয়ে ওই রাতটাকে সাক্ষী রাখি, আনমনে তোমার মুখ পানে চেয়ে তোমার জমানো কথা শুনি। কিন্তু আমি এখন যেতে পারবো না। তাহলে এখনই বলবো, আপনি বসেন। রাত অনেক হয়েছে। নীলা, তুমি ঘরে যাও, কেউ দেখে ফেললে জিনিসটা সুখকর হবে না। তাহলে আগামীকাল সকালে নদীর ঘাটে আসবেন, ওখানে দেখা হবে। সকালে আমি চলে যাব। কি বলছেন? অনেকদিন হয়ে গেছে। মায়ার বাঁধন ছেঁড়া বড়ই বিষাদের। তাহলে আমিও আপনার সঙ্গে যাব। আমার বাকিটা জীবন আমি আপনার সঙ্গে পথ চলতে চাই। পাগলামি করো না নীলা। তোমার
বিয়ে ঠিক হয়ে আছে। তাই বলে আমার পছন্দের কোনো দাম নেই? আমি আদিত্য ভাইকে বিয়ে করতে পারবো না। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি তোমাদের এখানে একজন অতিথি হয়ে এসেছি মাত্র। চাচা যান কষ্ট পাবেন। আপনার কিছুই বলার নেই? আপনি যদি আগামীকাল আমাকে না নিয়ে চলে যান, তবে আপনার লেখা যত কবিতার বই পড়েছে এই মন, তাকে চিরতরে শেষ করে দিব। মামা, আমি আর দেরি করতে চাচ্ছি না। কালই আপনি নীলার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। আমি নীলাকে নিয়ে কিছুদিন ঢাকায় থাকবো। আমার এখানে একদম ভালো লাগছে না। তো তাড়াহুড়ার কি আছে বাপ, একটু অপেক্ষা কর। আমি সবকিছু তো প্রায় গুছিয়ে এনেছি। বাবা, আমি এই বিয়েটা করতে চাই না। এসব তুমি কি বলছো নীলা? আমার কি নাই? কানাডাতে আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে। তাছাড়া আমাকে বিয়ে করলে কোন দিক থেকে তুমি অশান্তিতে থাকবে? নীলা, এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার বয়স তোর এখনো হয়নি। তাছাড়া আমরা তো তোর ভালো চাই। আদিত্যের সঙ্গে বিয়ে হলে তুই ভালো থাকবি, সুখে থাকবি, আর আমিও চিন্তামুক্ত থাকবো। বাবা, আমি এত কিছু বুঝতে চাই না। আমি আদিত্য ভাইকে বিয়ে করতে পারবো না বাবা। আপনি আমাকে ক্ষমা করবেন। অসম্ভব, আমি এটা মেনে নিতে পারবো না। আমি ওর জন্য এতদিন বিয়ে করিনি। তাছাড়া সবাই জানে আমি ওকে বিয়ে করে কানাডায় ফিরে যাব। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মামা, আপনি কালই পদ্মকে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলবেন। কেন? সেখানে ওখান থেকে যাবে? কারণ ওর জন্য তো নীলার এই পরিবর্তন। নীলা তো এরকম ছিল না। কি বলছিস তুই? আমি তো তোর কোনো কথা বুঝতে পারলাম না। বুঝবেন যেদিন নীলা ওই কবির সাথে অন্ধকারে পালিয়ে যাবে আপনার মুখে চুনকালি মেখে, সেদিন বুঝবেন। আদিত্য, তুই কিন্তু সীমা লঙ্ঘন করে কথা বলছিস। আমি সীমা লঙ্ঘন করিনি, সীমা লঙ্ঘন করছি আপনার মেয়ে। কালই যদি আপনার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা না করেন, মাকে বলে সমস্ত সম্পত্তি ফিরিয়ে নেব। কি ব্যাপার নীলা, বসে আছো, মন খারাপ? নীলা, ছোটবেলা থেকে তোমাকে মনের ঘরে বন্দি করে রেখেছি। আমি অনেক আশা নিয়ে দেশে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। দেখুন আদিত্য ভাই, প্লিজ আপনি আমাকে জোর করবেন না। আর আমিও আপনাকে কোনোদিন সুখী করতে পারবো না। কেন পারবা না সেটা তো আমি জানি। ছি নীলা, ছি। তুমি একজন পথহারা মানুষের জন্য আমাকে অ্যাভয়েড করছো। আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না নীলা। আপনি এখান থেকে চলে যান। আপনাকে আমার একদম সহ্য হচ্ছে না। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে নীলা। বাড়াবাড়ি হলে হয়েছে, আপনি এখান থেকে চলে যান। তুমি বুঝতে পারছো না কোন ফাঁদে পা দিচ্ছ। আমি ওর সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। ও একজন প্রতারক, ধোঁকাবাজ। কবি কবি চেহারার আড়ালে ও একজন ভয়ঙ্কর মানুষ। আমি তোমাকে ভালোবাসি নীলা। আপনি আমাকে কখনো স্পর্শ করবেন না। আপনার সাহস তো কম না যে একজন ভদ্রলোকের নামে আপনি আমার কাছে এসে অযথা বাজে মন্তব্য করছেন। ফার্দার যদি আপনি কখনো আমাকে বোঝাতে আসেন, আমি আপনাকে খুন করে ফেলবো। তুমি আমার কথা শুনলে না তো? শুনবে যেদিন, সেদিন সব হারাবে। কিছুই আর বিয়ে করবে না। জোরে।
পদ্ম, অনেকদিন তো হলো, তুমি তাহলে আগামীকাল এখান থেকে চলে যাও। আমাদের পারিবারিক একটা প্রোগ্রাম আছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি কাল সকালে চলে যাব। ভালো থেকো। আঙ্কেল তুমি কই যাইবা? আমার আসল ঠিকানায়। তুমি আমার এগিয়ে যাবা, আমিও তোমার সাথে যাবো। ভাইজান এই নাও। বিথি খাবে না? ও একটু আগে খাইছে, আপনি খাইলেন? তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি। মা বিথি চলো ঘরে যাই। না আমি এখন যাবো না, আমি আর খেলুম। অনেক রাইত হইছি, তোমার আঙ্কেল এখন ঘুমাইবো, ঘরে চলো। না আমি এখন যাবো না, আমি আরো খেলুম। মা তুমি কাল সকালবেলা আইসা আঙ্কেলের লগে খেলো, অন চলো তো। না আমি এখন আরো খেলুম। আচ্ছা আর একটু খেলা, তাড়াতাড়ি চলে আসো, আমি গেলাম। আচ্ছা আঙ্কেল আর দেখছো মায়ের কইলাম তাড়াতাড়ি আসিস। বিথি বিথি হ্যাঁ নে পড়ে ঘুমাইয়া গেছে। বিথি হাই বিথি, কিরে বিথি বিথি কিরে মা, বিথি চোখ খুল মা, বিথি হ্যাঁ বিথি, বিথি কথা কো মা, কথা কো, কি হলো তোর? আল্লাহ গো, আমার মাইয়া সর্বনাশ কে করলো? আমার মাইয়া চোখ খুলে না কেন? কি হলো? কাকা আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার মাইয়াটা। ও মা, মারে চোখ খুল মা, ও মা চোখ খুল, তোর স্যার আমি কেমনে থাকুম রে মা? ও মা গো, আল্লাহ রে আমার এই সর্বনাশটা কে করলো গো আল্লাহ? আমি প্রথমেই ওকে সন্দেহ করেছিলাম। যাকে নিয়ে এত অহংকার করছো সে একজন খুনি। ভাবতে কেমন লাগছে এখন? এটা কি করে হলো? আমি জানি না কাকা, আমার মাইয়ারা এনে বই খেলাইতেছিল, আমি জানি না কেমনে কি হলো রে মা। আদিত্য, দরজায় তালা ঝুলিয়ে দাও, আমি পুলিশে খবর দিচ্ছি। রে ও মা, মা রে কি হলো তোরে মা? ও মা রে তোরে তোরে কেমনে থাকুন রে মা?
কি করেছিস তুই? কিছু করি নাই আপা। কি করেছিস তুই? একটা অমানুষ রে, একটা খুনি রে আমি খুন করছি। কি বললি তুই? আপা, ও একটা অমানুষ, ও একটা খুনি। সেদিন আপা এই অমানুষটা, এই খুনিটা আমার মাইয়ারে গলা টিপা খুন করছিল আপা। আমি আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। শুনুন আপা, এই কথা তুই আমাকে আগে কেন বললি না? আপা আমি তখন তেমন কিছু বুঝতে পারি নাই, তাই আমি কিছু করি নাই। কিন্তু আপা যখন থেকে আমি বুঝতে পারলাম, তখন থেকে খালি আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে সে আমার মায়েরা খুন করছে, আমি ওরে নিজের হাতে খুন করুন। আর শুধু ভাবছি সেই সুযোগটা আমার কবে আইব। তাই আপা, তাই আমি আজকে আমার নিজের হাতে এই অমানুষটারে, এই খুনিটারে আমার নিজের হাত দিয়া খুন করছি আপা। নিজের হাত দিয়া খুন করছি। তুই পুলিশে বলতে পারতি। আমি জানিছি আপা, ভাইয়ের জন্য পুলিশের কাছে জবানবন্দি দিয়ে আইছি আপা। আজ ভাইয়ারে পুলিশ ছাইরা দিব। আমারে কইছে আজকের মধ্যে বাইরে যাইব। আমার কাছে কইছে আপা বাইরে ঢাকা চলে যাইব। আপা এতক্ষণ মনে বাইরে পড়ছে, আপনি চলে যান, দেরি করেন না। ভাইজান অনেক ভালো মানুষ, একজন নির্দোষ মানুষ হইয়া খুনের অপবাদ মাথায় নিয়েছে। আপনি যান আপা, আপনি যান। তোর কি হবে? আপা আমার আর কি হইব, যাও অনেক তাই হইব। আইন আমারে যে শাস্তি দেয় আমি মাথা ব্যথা নিব আপা, আমার আর কোনো কষ্ট নাই। আপনি যান। সে কি, তুমি এখানে? খুব অল্প সময়ের জন্য আমি আপনাকে আমার জীবনে পেয়েছিলাম। আমি নিজেকে তখন পূর্ণ মনে করেছিলাম, কিন্তু নিয়তির কঠিন আঘাতে আজকে আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি। তুমি এসব কি বলছো? যে লোকটি আপনাকে অপরাধী বানিয়েছিল সে ক্ষণিকের জন্য আমার দেহের পাশে প্রেতাত্মা ছিল। এখন আমি মুক্ত। আমি তো ভেবেছিলাম তুমি সুখেই আছো। সুখ? আমার সুখ কিসে আপনি জানেন না? আপনি তো ভালো জানেন। যাবে আমার সাথে?